সুপ্রিয় দর্শক, স্পোর্টস মেইলের নিয়মিত আয়োজন স্পোর্টস টকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি মূলত বিভিন্ন জাতীয় দৈনিকে খেলাধুলার উপর প্রকাশিত সংবাদ নিয়ে। তার উপরে পর্যালোচনামূলক আলোচনা থাকে আমাদের এখানে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। সেকান্দার, আপনাকে স্পোর্টস মেইলের পক্ষ থেকে অভিনন্দন। আপনাকে ধন্যবাদ। শুরুতে আমরা চলে যাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকার দিকে। খেলাধুলার পাতা যে সমস্ত নিউজ ছাপা হয়েছে সেই দিকেই। প্রথম আলোর শিরোনাম হচ্ছে 22 সভাপতিকে একদিনে অব্যাহতি। আরেকটি নিউজ হচ্ছে এ লিটন যেন অন্য লিটন। সমকালের খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে বিশ্রাম পাচ্ছেন শরীফুল। এটি একটি বিশেষ রিপোর্ট হয়েছে, রিপোর্টটি করেছেন আমাদের অতিথি তিনি সেকান্দার আলী। আরেকটি হচ্ছে এসজি বলে চ্যালেঞ্জ। এই রিপোর্টটি সুন্দর রিপোর্ট, কারণ আমাদের খেলতে হবে কিন্তু এসজি বলে, যেখান থেকে কোকাপুরা বল থেকে আমরা এসজি বলে খেলবো ভারত সফরে গিয়ে। মানব জমিনের খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে দায়িত্ব যদি এখন না নেই তাহলে আর কখন। এটি হচ্ছে লিটনের একটা ইন্টারভিউ। আরেকটি হচ্ছে একযোগে 42 ফেডারেশনের সভাপতিকে অপসারণ। কালের কণ্ঠে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে অভিজ্ঞ লিটন এখন দায়িত্বশীল, অরাজনৈতিক সভাপতি পেতে প্রথম পদক্ষেপ। এটি হচ্ছে 42টি ফেডারেশনের সভাপতি পদে যে আপনার সভাপতিদেরকে যে বিশেষ আইনে যে বাদ দেওয়া হয়েছে তার উপর নিউজটি। এবার যাচ্ছি আমরা আজকের পত্রিকার খেলাধুলা পাতার প্রধান শিরোনাম হচ্ছে পাকিস্তান অতীত ভাবনা এখন শুধুই ভারত, 42 সংস্থার সভাপতিদের অব্যাহতি। আরেকটি হচ্ছে একটি ইন্টারভিউ ছাপা হয়েছে, সেটা হচ্ছে চুরির ভোটে এমপি হয় সাকিবের অপরাধ। এটি হচ্ছে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক গোলরক্ষক, জাতীয় দলের অধিনায়ক, জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক। এরপরে আমরা আসছি দেশ রূপান্তরের দিকে। দেশ রূপান্তরের খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে ক্রীড়া ফেডারেশনে আসুক যোগ্য অভিভাবক। এটিও 42 ফেডারেশনের যে সভাপতি পদে পরিবর্তন আসছে তার উপরে একটি রিপোর্ট, পর্যালোচনামূলক রিপোর্ট। আর কি হচ্ছে দায়িত্ব নেওয়ার সময় হয়ে গেছে লিটনের। এবার আমরা আসছি ডেইলি স্টারের দিকে। ডেইলি স্টারের খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে এ রিনিউড লিটন সারফেসেস। আর একটা হচ্ছে 42 স্পোর্টস প্রেসিডেন্ট রিমুভড। সেখানদার আপনি দেখলেন যে পত্রপত্রিকা যে নিউজ ছাপা হয়েছে সেই নিউজের দিকে দুটো বিষয় কিন্তু আজকে মানে একটা কমন পাওয়া গেছে। প্রথমটি হচ্ছে যে আপনার লিটনের একটা ইন্টারভিউ। লিটন এখন দায়িত্ব নিতে চান, দায়িত্ব নিতে পছন্দ করছেন এবং দায়িত্বটা উনি সচেতন হয়েছেন, লিটনের একটা নিউজ আছে। একটু যদি বলতেন আপনি লিটনের এই যে চেঞ্জটা আমরা যেটা দেখলাম পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডি দুটো টেস্টে দেখলাম, এখন এই লিটনকে আপনার কি একটু পরিণত লিটন মনে হচ্ছে কিনা, বা এই লিটনের কাছে প্রত্যাশা আমাদের কতটা বেড়েছে? অবশ্যই প্রত্যাশা বেড়েছে। আপনি একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, যে বাংলাদেশের ক্রিকেট না শুধুমাত্র, যে কোনো ক্ষেত্রেই সব একই রকমের কিন্তু অ্যাটিটিউড আমরা সকলেই, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটা ব্যাপার, আবার 6 মাস আগে 6 মাস পরে নানা অভিজ্ঞতার ভিতর দিকে আর একটা পরিণতি বোধ আমাদের ভিতর তৈরি হয়, পরিণত বোধ। তার মধ্যে ধরেন এবার যেটা হচ্ছে, লিটন মাঝখানে কিন্তু খুব সাফার করেছেন। সাফার বলতে যে শ্রীলঙ্কা সিরিজে তাকে কিন্তু ড্রপও দেওয়া হয়েছে একটা ওয়ানডে ম্যাচ থেকে। তো এইগুলি তাকে একটা ডিফারেন্ট উপলব্ধি দিয়েছে আই গেজ। এবং তার সঙ্গে আমি যে কথাবার্তা বলছি বিভিন্ন সময় সেই সব জায়গা থেকে, এবং সম্প্রতিতে আমি একটা ইন্টারভিউ করেছিলাম গতকালকে, তো তিনি প্রেস কনফারেন্স করেছেন, মিডিয়া ব্রিফিং ছিল নিয়মিত, সেখানে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। উনি যেটা বলেছেন সেটা হলো যে ওনার কাজই হলো রান করা, ওনার কাজই হলো দলের জন্য সার্ভিস দেওয়া, কারণ এটা তার জব, চাকরি। এই যে উপলব্ধি, এই যে পরিবর্তন, এটাই হলো যে আপনার একজন প্লেয়ারকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে। এই মানসিক পরিবর্তন যত দিনে না আসে মানুষের, তখন আত্ম অহংকার এবং দাম্ভিকতা চলে আসে। লিটনের মধ্যে মাঝখানে কিন্তু একটু মানে নর্মাল স্বাভাবিক জীবনের চেয়ে, স্বাভাবিক মানুষের চেয়ে, স্বাভাবিক প্লেয়ারের চেয়ে কথাবার্তা আচরণগত দিক দিয়ে কিছুটা অ্যাগ্রেসিভনেস ছিল। সেই পরিবর্তন আমি বিশ্বাস করি এবার এসছে, এবং এই পরিবর্তন হয়তো দেশের সমস্ত অবকাঠামো পরিবর্তনের মধ্য দিয়েই, রাজনৈতিক কাঠামো কিংবা আপনার দেশের যে স্পোর্টসের পরিবর্তনের মাধ্যমে
আপনার লিটন বা অন্য প্লেয়ার যারা রয়েছেন তারাও পরিবর্তিত হবেন, তারাও ওই যে স্বৈরাচারী মনোভাব দেখাবেন না। মাঝখানে যেটা দেখেছিলেন ইচ্ছা মতো কোনো কিছু হলেই কোনো কিছু তোয়াক্কা না করে মামলা, কোনো কিছু না হলে জুজু দেখানোর কথা, অপমানপদস্থ সূচক কথাবার্তা বলা, এগুলিও হয়তো তারা সরে আসবেন। আবার লিটনের এই আচরণটা আমার কাছে গতকালকে যেটা মনে হয়েছে যে সে খুব ভালো জায়গায় শেপ নিয়েছে। লিটন তো আপনি ইন্ডিয়ার এগেনস্টে তার রেকর্ডটা তো ভালো, আপনি নিজেই দেখেছেন যে দুবাইতে এশিয়া কাপের ফাইনালে ওনার একটা ব্রিলিয়ান্ট সেঞ্চুরি আছে। এরপরেও কিন্তু বেশ কিছু ম্যাচে লিটন ইন্ডিয়ার এগেনস্টে ভালো করে, যেমন T20 ওয়ার্ল্ড কাপেও যেটা আপনার অ্যাডিলেডে হলো, সেখানেও দুর্দান্ত একটা নক ছিল, তাই না? খুব কুইক একটা ফায়ার করেছিলেন। এখন লিটন সেই আবার এবার কিন্তু ইন্ডিয়া পূর্ণাঙ্গ সিরিজে লিটনকে পাচ্ছে। এখানে লিটনের কাছে আমাদের কি প্রত্যাশা থাকবে? ক্লাস ইজ পার্মানেন্ট। লিটন যেটা খেলে ছবির মতো খেলে, এবং লিটন যখন ফ্লুয়েন্ট থাকে, ব্রেন যখন ফ্রেশ থাকে, তখন কিন্তু লিটনের সামনে কোনো কিছুই নাই। লিটন যদি ফোকাস রাখে মাঠে, তো সেই লিটন হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অ্যাসেট ব্যাটিংয়ে। বিশেষ করে আপনার যেটা হচ্ছে ভারতের বিপক্ষে যেহেতু খেলেন, একটা কনফিডেন্স নিয়ে আসছে পাকিস্তান থেকে। উনি একটা কথা বলেছেন, ভারত পাকিস্তান সফর কিন্তু অতীত। আপনারা এই দয়া করে যদি আপনারা এই বিষয় নিয়ে আমাদেরকে বেশি জিজ্ঞেস না করেন তাহলে ভালো হয়, কারণ আমাদের এখন ফোকাসটা হলো ভারত কেন্দ্রিক। সময় খুবই কম। বাংলাদেশ মাত্র 9 তারিখ থেকে অফিসিয়াল প্র্যাকটিস শুরু করেছে। তারা কিন্তু দেখবেন বিদেশি কোচিং স্টাফের বাইরে লোকাল সোহেল ইসলামের অধীনে একেবারে সমস্ত নিয়মকানুন মেনে প্র্যাকটিস করতেছে। পারে না তা না, এদেশের কোচরাও পারে। এবং এই যে তারা যে প্র্যাকটিস করছে, লিটনের কাছ থেকে আশা করি লিটন ভারতের বিপক্ষে যে টেস্ট সিরিজটা হবে, শুধুমাত্র নিজে ব্যাটিং করবে না, তার পার্টনারদের তিনি অসাধারণভাবে গাইড করে নিয়ে যাবেন। তার যে সহকর্মীরা রয়েছেন, জুনিয়র রয়েছেন, ইভেন সিনিয়রদের সঙ্গে কীভাবে সমন্বয় করা যায়, কীভাবে আরও ভালো করা যায় সেই চেষ্টা করবেন। সবচেয়ে ভালো দিক হলো বাংলাদেশের লিটন ওখানে যে অন্য অনেকের মধ্যে অনেক কিছু থাকতে পারে, লিটন কিন্তু তার দেশকে আমি দেখেছি বিভিন্ন সময় যেভাবে ওন করেন, কোনো রকম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের আসে, মন্তব্য আসে, এই লিটনকে নিয়ে এরকমই করা হয়েছে। লিটন সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান, না আমাকে এরকম কিছু করা হয়নি, এরকম হয় না। মাঝখানে দেখবেন যে আন্দোলনের সময় লিটনকে নিয়ে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছিল, লিটন বোধহয় নির্যাতিত বা এরকম কিছু, তার বাড়িতে হামলা হয়েছে। লিটন সঙ্গে সঙ্গে বলেছেন যে না, আমার এখানে কোনো রকম কিছু হয়নি। দিস ইজ কল ন্যাশনালিজম। আপনার তার দেশকে ভালোবাসে, এবং কেউ আসলে মুখের উপর বলে দিতে পারে তাতে কি হয়েছে। মানে আমি বিশ্বাস করি ভারতে গিয়ে সে তার দেশের জন্য অসাধারণ ইনিংস খেলবে, এবং বাংলাদেশকে জেতানোর জন্য যতটা লড়াই করতে হয় তিনি করবেন। জিতুক আর না জিতুক, একটা ভালো কম্পিটিশন তো হতে পারে। যেই পজিশনে লিটন খেলে সেই পজিশন তো খুব বেশি পার্টনার পাওয়ার কথা না। যাদেরকে পান আপনি টেলেন্ডারদের পান, লেট অর্ডারদের পান। এই পজিশন থেকে লিটন কি আরেকটু উপরে উঠালে ভালো হতো না, যেখান থেকে আরেকটু সময় পাতো? টেস্টের কথা বলছি আমি। দেখুন, একটা বিষয় হচ্ছে যে উনি উইকেট কিপার ব্যাটসম্যান। উইকেট কিপারদের যদি আগে ফিল্ডিং করতে হয়, তাহলে লং টাইম কিন্তু আপনার মাঠে থাকতে হয়। ওই কিপিং করার পরে শাউট করা, মুভমেন্ট করা, অনেক কিছু করতে হয়। অনেক কিছু করতে হলে টায়ার্ড কিন্তু নর্মাল ফিল্ডারের চেয়ে কিপার একটু বেশি হয়। তো সেই ক্ষেত্রে এই প্লেয়ারকে যদি আপনি আরও অর্ডার উপরে নিয়ে আসেন, অর্থাৎ 3 বা 4 নিয়ে আসেন, তাহলে কিন্তু ওনার জন্য একটু বার্ডেন হয়ে যায়। ঠিক আছে, আনতে পারে, অনেক প্লেয়ারই খেলেছে পৃথিবীতে, আমির সোহেল থেকে শুরু করে আমরা অনেক প্লেয়ার। লিটন তো নতুন বলে খেলে অভ্যস্ত। কিন্তু বিষয়টা হচ্ছে যে তিনি ওপেনের কিন্তু নিয়মিত সাকসেস হচ্ছেন। অর্ডারটা আস্তে আস্তে আসবে। এখন আপনি কি করছেন? আপনার ওই পজিশন 4-5-এর যে পজিশনগুলি রয়েছে, সে জায়গায় এক্সপিরিয়েন্স ব্যাটাররা রয়েছে। একজন হলো 5-এ ধরেন আপনার মুশফিকুর রহিমের মতো একজন ব্যাটসম্যান যখন থাকে দলে, তাকে বাদ দিয়ে বা তাকে পিছিয়ে দিয়ে তার অর্ডার আপনি কখনোই লিটনকে সামনে আনতে পারেন না। সো ওই পজিশনগুলি ওখানে এই জন্য অ্যাডাপ্টেড। সাকিব আল হাসান তিনিও কিন্তু 6 নম্বর পজিশন লিটনের আগে নামেন, এবং তার জন্য কিন্তু এটা অ্যাডাপ্টেড। তিনি আমরা দেখছি যে সাকিব এতদিন মাঝখানে কিন্তু ফোকাস ছিলেন না, তো এখন ফোকাস হবেন। তার সাকিবের এখন ক্রিকেট ছাড়া আর কোনো ব্যবসা নাই। সো সাকিব মাঝখানে হয়ে গেছিলো একটু পলিটিশিয়ান, একটু বিজনেসম্যান, একটু এন্ডোর্সমেন্টের জায়গায় থাকতেন, সার্বক্ষণিক আবার আমেরিকা যাওয়ার সঙ্গে। এখন সাকিবের টোটাল যেহেতু ইনকাম করতে হবে এখান থেকেই, পরিচিতি এখান থেকেই, তাকে পিঠ বাঁচাতে হবে এখান থেকেই। সো তিনি এখানে 100% ফোকাস দেবেন, এবং আমি বিশ্বাস করি তিনি ওই জায়গায় ভালো ক্রিকেট খেলবেন। অলরেডি কিন্তু আপনার কাউন্টিতে তিনি সেটা একটা নমুনা দেখিয়েছেন। আপনি যে প্রসঙ্গ চলে আসলেন সাকিবের ব্যাপারটা, সাকিব এখন ক্রিকেটেই কনসেন্ট্রেশন দিতে চান। আজকের পত্রিকাতে একটা ইন্টারভিউ হয়েছে, এটা দিয়েছেন হচ্ছে সাবেক জাতীয় দলের গোলরক্ষক এবং হচ্ছে অধিনায়ক আমিনুল হক। উনি বলেছেন যে চুরির ভোটে এমপি হয় সাকিবের অপরাধ।
দেখুন এইরকম কথা যে কেউ বলতে পারে, আপনি বলতে পারেন, আমিও বলতে পারি। এটা কি রাজনৈতিক বক্তব্য? রাজনৈতিক বক্তব্য। উনি যেহেতু বিএনপির একজন নেতা, উনি কিন্তু বাংলাদেশের একজন সাবেক ফুটবলার হিসেবে এই বক্তব্য দেন নাই। এখন ইন্টারভিউটা নিয়েছে সাবেক ফুটবলার হিসেবে, কিন্তু তিনি একজন বিএনপির নেতা, উত্তরের নেতা। এখন যখন নেতা হয়ে যান উনি, তখন কিন্তু নেতা হলে জেল জুলুম খাটতেই হয়, অত্যাচার সহ্য করতে হয়, এটা খুব স্বাভাবিক। আর আরেকটা জিনিস হচ্ছে যে, কিন্তু তারপরে একটা তারকা ফুটবলার যখন তিনি দেশের জন্য সম্মান বয়ে নিয়েছেন, তাকে কতটুকু আপনার নির্যাতন করবেন? তাকে জেলে দিতে পারে সর্বোচ্চ, কিন্তু তাকে আপনি নির্যাতন করতে পারেন না। তার উপরে যে নির্যাতনটা হয়েছে সেই ক্ষোভ থেকে তিনি এইসব কথা বলছেন। আওয়ামী লীগ আমলে পুলিশের যে বাড়াবাড়ি ছিল, আওয়ামী লীগ সরকারের যে বাড়াবাড়ি ছিল, স্বৈরাচারিত্ব ছিল, সেটারই প্রতিবাদ সাকিবের মাধ্যমে করেছেন। এখানে তো মাশরাফিও তো আপনার হয়েছেন, এমপি হয়েছেন, তিনি তো হুইপও ছিলেন সরকারে। সাকিব জাস্ট মানে 6 মাসের জন্য এমপি হয়েছিলেন, এনারা হয়েছেন তারকা কোটায়। এরা কিন্তু রাজনীতি করে আসেনি। আমি কিন্তু 14 সাল থেকে ফুল বিএনপির রাজনীতি করতেছে তিনি খেলা ছেড়ে দেওয়ার পর। এখন বিষয় হচ্ছে, সাকিবের মতো প্লেয়ার বলেন বা যে কোনো প্লেয়ার এরকম খেলা চলা অবস্থায় আমি মনে করি কোনোভাবেই রাজনীতিতে আসা উচিত না। এবং যারা রাজনীতিতে নেন তারা হলো এদেশের শত্রু এবং এই যে স্পোর্টসের শত্রু, এবং তারা কখনোই ভালো মানুষ হতে পারে না। লোটাস কামাল, আমরা জানি যে লোটা কামাল বলে মানুষ অনেকজনকে, তো এই লোটা কামাল ওনাদের দুজনকে আসলে নিয়ে আসছেন, মাশরাফি আর সাকিব আল হাসানকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গিয়ে তাকে নমিনেশন দেওয়ার জন্য ফোর্স করেছেন। কেন দরকার? কি দরকার আছে? আপনি বাদ দেন না ভাই, খেলতে দেন তাদেরকে। আজকে যদি মাশরাফি এই রাজনীতির মাঠে না যেতেন, এটা কি এমন হতো না যে, বা এমন হয়েছে কিনা যে আওয়ামী লীগের ব্র্যান্ডিংটা একটু ভালো হয়েছে ইয়াংদের তার কাছে? ব্র্যান্ডিং এর জন্য পুরো জাতিকে নষ্ট করতে পারে না, ডিভাইডেড করে দিতে পারে না। তার ব্র্যান্ডিং এর জন্য সাকিবকে নিয়ে, এটা 100% ব্র্যান্ডিং এর জন্য এনেছে সাকিবকে, এবার নমিনেশন দেওয়া 100% ব্র্যান্ডিং। সাকিবকে নিয়ে আপনি, সাকিব চলে গিয়েছিল আমেরিকায়, আপনি ডিজিএফআই দিয়ে তাকে দেশে নিয়ে আসলেন। দেশে নিয়ে এসে আপনি বললেন কি, এই মেজর এই হাফিজের কাছে পাঠালেন একটা কিংস পার্টি বানানোর জন্য, ডিজিএফআই দিয়ে খেললেন। যখন মেজর হাফিজ মানে পারলো না, বললো যে না আমি হব না, লাস্টে সরে গেল। কিন্তু বেরিয়েছে খবরটা, এটা কিন্তু আমরাই আমাদের সমকালই বেরিয়েছে। তো এই যে যখন মেজর হাফিজ ওখানে সরিয়ে গেলেন, তখন সাকিবকে আবার তিনি করলেন কি, মাগুরা থেকে নমিনেশন দিলেন। ওয়াই? আপনার এইসব করা দরকার ছিল না তো। আপনার ডিভাইডেড অ্যান্ড রোল এটা প্লে করার অর্থ হলো কি, আপনার জাতিকে বিভক্ত করে দিচ্ছেন আপনি। এই দেশে একনায়কত্ব তো তন্ত্র তো প্রতিষ্ঠিত করেছেনই, সবকিছু মিলে খারাপ কাজগুলি করেছেন এখানে। যে সাকিবের মতো একজন ইন্টারন্যাশনাল প্লেয়ারকে আপনারা কাজে লাগাতে পারতেন কিংবা দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতে পারতেন, ঠিক আছে, ওতে আপনার সরকারেরও কিন্তু কোনো লাভ হতো, ইমেজটা বাড়তো। আপনি সেটা না করে আপনি করছেন কি, সরাসরি রাজনৈতিক নেতা বানিয়ে দিলেন। দিস ইজ নট ফেয়ার। মাশরাফি যা তাকে যেভাবে কাজে লাগানো যেত, মাশরাফি যদি আজকে সংসদ সদস্য না হতেন, আওয়ামী লীগের রাজনীতিতে না প্রবেশ করতেন, তাহলে এই মাশরাফি করতে পারতেন কি, জাতীয় দলের কোচও হতে পারতেন, কোচ হতে পারতেন, ভালো মেন্টর। উনি কোচ হলে, বাংলাদেশের কোচ যদি হতেন উনি, তাহলে আজকে বিদেশ থেকে আমার কোচ আনতে হতো না। কেন আমরা তো অনেকে ভাবছিলেন যে মাশরাফিকে ক্রিকেট বোর্ডে আনার পর্যন্ত না, আমি বললাম বোর্ড প্রেসিডেন্ট হতে হবে কেন শুধুমাত্র একজন ক্রিকেট? রাহুল দ্রাবিড়রা তো কম যোগ্যতা সম্পূর্ণ নয়। তো রাহুল দ্রাবিড়রা তো যদি কোচ হতে পারেন, আপনার বাংলাদেশে মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা সাকিব আল হাসান কিংবা এই মাশরাফির মুক্তদা কেন কোচ হতে পারেন? যেহেতু ওনারা খেলেন এখনো, মাশরাফি তো এখন কোচ হতে পারতেন। একজন কোচ হলে তার সুসম্মানটা একজন এই দেশের যে কোনো মন্ত্রী এমপির চাইতে অনেক বেশি সম্মানের। রাসেল ডমিঙ্গো একটা কথা বলে গিয়েছিলেন যে, আমি বিশ্বাস করি তোমাদের কোচ বাইরে থেকে আনা উচিত না। আমার পরবর্তীতে এই যে জেনারেশনটা রয়েছে, মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহ, এই যে 5-6জন সিনিয়র ক্রিকেটার রয়েছেন মাশরাফি সহকারে, এদের মধ্যে থেকে কারো কোচ হওয়া উচিত। বিকজ অফ দে প্লেড লট অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যান্ড দে উইল ফিল দেয়ার কান্ট্রি বেটার দেন এনিবডিস। আমরা তাহলে কি আমরা তাদেরকে পাচ্ছি না বলেই বিদেশের দিকে ঝুঁকে পড়ছি? এরকম আপনি যখন আগের জেনারেশন ক্রিকেটার, ধরুন একটা জেনারেশন তো গ্যাপ থাকে। বাংলাদেশে যখন একটা জেনারেশন ছিল আপনার 40 থেকে যদি 45 থেকে যদি ধরেন, আপনার 71 পর্যন্ত বা 80 দশক পর্যন্ত জেনারেশন কিন্তু টেকনোলজিতে আপগ্রেড ছিল না, কিন্তু তার শিক্ষা দীক্ষায় লেখাপড়ায় কিন্তু অনেক হাই ছিল। খেলাধুলায় কিন্তু আমাদের দেশে অনেক হাই ছিল। খালি ক্রিকেট হয়তো বিশ্বকাপ খেলতো না, কিন্তু ক্রিকেট তখন কম্পিটিটিভ ক্রিকেট কিন্তু হইতো। বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে খেলেছে, এমসিজি বলেন, তারপর অন্য যেসব পাকিস্তানে এসে খেলেছে, তখন কিন্তু কম্পিটিটিভ ক্রিকেট হয়েছে। এই দেশের প্লেয়ার ওয়ার্ল্ড কাপ হকি খেলেছে, ওয়ার্ল্ড কাপ টিমে ছিল, 71 সালে ওয়ার্ল্ড কাপ টিমে ছিল। তো বোঝেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলেছে, সবকিছু খেলেছে। যদি খেলতে পারে, সাদেক ভাইয়ের কথা বলছি, তাহলে যদি সাবির ইব্রাহিম সাবের, ওনারা যদি এরকম খেলতে পারেন, উনি ওয়ার্ল্ড কাপ খেলেন নাই, কিন্তু সাদেক সাহেব ওয়ার্ল্ড কাপ টিমে ছিলেন। তো যে টিম চ্যাম্পিয়ন হয়েছে সেই টিমের প্লেয়ার যদি এই দেশে থাকতে পারে, তার মানে স্পোর্টস কত ভালো ছিল। বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট
স্পোর্টসম্যান মিডফিল্ডার ইন পাকিস্তান। তো সেই এই জায়গায় যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের আজকে যে আপনার যে প্রসঙ্গটা আনলেন, এই যে সাকিবকে নিয়ে আসা, যেটা এটা আমি মনে করি এটা কোনোভাবে না। আপনি খেলাধুলা শেষ এটা কি আরেকটা সেকেন্ড আরেকটা ব্যাপারটা, সেটা হচ্ছে কি সাকিব যে এলাকার আপনি এমপি, মাগুরা শহরে উনি যে এমপি, ওইখানে কিন্তু সাকিবকে কিন্তু নির্বাচনের পরে এলাকার লোকজন পায়ও নাই তেমন একটা। সাকিব তো পাসপোর্ট ছিল দেশের বাইরে। আপনার প্রথমে ক্রিকেটে তো তাকে ঠিক মতো পাওয়া যায় না। সাকিব প্রথমে ইলেকশন করেই চলে গেলেন আমেরিকায়। আমেরিকা থেকে এসে তারপরে আপনার জাতীয় দলের খেলা শুরু করলেন। জাতীয় দলের খেলার পর আপনি চলে গেলেন বিশ্বকাপে। বিশ্বকাপ খেলে দেশে ফিরলেন, 3 দিন ছিলেন বাংলাদেশে, 3 দিন 4 দিন ছিলেন, 2 তারিখে চলে গেলেন। 6 মাস ছিল রাজনীতির মেয়াদ, তার মধ্যে সে 5 মাস ছিল দেশের বাইরে বা জাতীয় দলের খেলা নিয়ে রাজনীতি করে না। তবু কিন্তু ট্যাগ লেগে গেছে তো তার। এই যে ট্যাগ লেগে গেল, এই ট্যাগটাই তো তার জন্য ক্ষতির কারণ হচ্ছে। তবে তার মতো একজন প্লেয়ারকে বা যারাই রয়েছে তাদেরকে এখন আমিনুল সাফার করছে বলে আরেকজনকে সাফার করতে হবে তা তো না। আমি মনে করি যদি এই রেশারেশির সংস্কৃতি চলতেই থাকে তাহলে একদিন হবে কি খুনোখুনি হয়ে যাবে, সব শেষ, কেউ কাউকে মানবে না। আজকে আপনি এই ধরেন আওয়ামী লীগে এত রূপ দেখাচ্ছে, আজকে বিএনপি ওই পদ দেখিয়ে এত দূর অলরেডি করবে, তারপরে অন্য যারা আছে পার্টি আছে তারাও আরেকটু এগিয়ে যাবে, লাস্টে হবে কি কে কাকে কিল করবে সেটা আততায়ীর গুলিতে মরার মতো হবে। তো আমরা চাই না যে এরকম সংস্কৃতি দেশে থাক, এই সংস্কৃতি সরে আসুক, সবাইকে রেসপেক্ট করুক, এবং তারকা যারা রয়েছেন তাদেরও উচিত বোঝা উচিত যে কোনো দলের লেজুর ভিত্তি না হয়ে আমি রাজনীতি করব সেটা খেলার পরে, বা আমি তারকা হব নির্বাচিত হবে তাহলে আমি খেলা ছেড়ে দেবো, যে কোনো একটা করতে হবে। তো আমি কোনোভাবেই খেলোয়াড় থাকা অবস্থায় অর্থাৎ জাতীয় দলের খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতির পক্ষে না। সেকেন্দার এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আপনি একটা রিপোর্ট করেছেন, সেটা শিরোনাম হয়েছে আপনাদের সমকালে বিশ্রাম পাচ্ছেন শরীফুল। এখন আমরা যদি আমাদের পেস অ্যাটাকের যদি একটা ভারসাম্যপূর্ণ জায়গা থেকে আমরা শরীফুলকে বাদ দিয়ে ইন্ডিয়া সফর করি, সেক্ষেত্রে আমাদেরকে একটু পেস অ্যাটাকে একটু ঘাটতি দেখা যাবে না? দেখেন যে জায়গায় খেলা হবে, ইন্ডিয়ার কন্ডিশন আর পাকিস্তানের কন্ডিশনের মধ্যে একটু ডিফারেন্স আছে। যদিও ইন্ডিয়া পাকিস্তানের রান ইন্ডিয়া চেয়ে বেশি হয়, কিন্তু ইন্ডিয়াতে যেটা হয় সেটা স্পিন নির্ভর উইকেট হয়। ইন্ডিয়াতে ব্যাটিং হয়, ব্যাটিংয়ের মধ্যে যদি আপনি কারুকার্য করতে পারেন, পেস বোলাররা ওই স্পিনারও মোটামুটি অ্যাচিভ করতে পারে, সেটা আমাদের সমন্বিতভাবে করেছে। আপনি ইন্ডিয়ার বিপক্ষে 4 জন পেসার নিয়ে 3 জন পেসার নিয়ে খেলতে পারবেন না, 2 জন পেসার খেলাবেন আপনি, কারণ ইন্ডিয়ার টিমটা যদি দেখেন 4 জন পেসার রেখেছে, ওখানে খেলবে মাত্র 2 জন দেখবেন, একজন হলো বুমরা, সিরাজ। তো এই 2 জন খেলবে, বাদ বাকি খেলবে দেখবেন যে স্পিনারের ঠাসা ওদের দলটা। ওই একা ওর নাম কি অফ স্পিনার, অশ্বিন, রবিচন্দ্রন অশ্বিন। তো রবিচন্দ্রন অশ্বিন একাই কিন্তু আপনার দেখবেন ওখানে 10 উইকেট নেওয়া লোক। তো সেই রকম যদি হয়, ওই চেন্নাই এমনিতেই আমরা বিশ্বকাপের গুলো কিন্তু ভালো আছে, আপনি চায়নাম্যান আছেন, ওদের লেগ স্পিনারতে সবকিছু রয়েছে, তারপরে হচ্ছে আপনার রবীন্দ্র জাদেজা আছেন, আস্কার প্যাটেল আছেন, এমনিতে ড্রাই ওয়েদার। তারপরে আপনি চেন্নাইয়ের ওই মাঠটা সবসময় স্পিন নির্ভর হয়, যেটা আমরা বিশ্বকাপের সময় দেখেছি ওয়ানডে ম্যাচে, যেখানে আইসিসি উইকেট বানিয়েছে। সেই জায়গায় ইন্ডিয়া যখন উইকেট বানাবে ফুললি ওদের স্পিন উইকেট বানাবে, যে রবিচন্দ্রন অশ্বিন একেবারে সব ধসিয়ে দেখ সেই রকম করে। অলরেডি সৌরভ গাঙ্গুলি বলেছে বাংলাদেশ পারবে না ভারতে এসে, দিস ইজ ট্রু। আপনার পরে 2টা টেস্ট যেখানে হবে সেই 2টা ভেন্যুতে আপনি খুব একটা প্রতিদ্বন্দ্বিতা করে তুলতে পারেন। প্রতিদ্বন্দ্বিতা করতে পারলে যদি আপনি মানসিকভাবে চ্যালেঞ্জ নেন আমি যে কোনো মূল্যে প্রতিদ্বন্দ্বিতা করবো, তাহলে আপনাকে সমন্বিত বোলিং করবে, 2টা পেস খেলবে, 2টা স্পিন খেলবে। হ্যাঁ, 4 জন টেস্টে কিন্তু আপনার খুব বেশি 5টা 6টা বোলার লাগে না, 4টা বোলার থাকলে একটা অপশনাল থাকলেই হয়। আপনার সেই জায়গায় যদি আপনি চিন্তা করেন 2 জন পেস বোলার খেলবে আর 2 জন স্পিনার খেলবে, সাকিব আল মিরাজ রয়েছে, একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নেবে, তাইজুলকে নিয়ে নেবে, এই 5 জন হয়ে গেল আপনার। এই 5 জন দিয়ে আপনার পুরো ম্যাচ আপনার লিড করতে হবে। এর বাইরে যদি আপনি শরীফুলকে এখন নেওয়া হচ্ছে না, তার কারণটা হচ্ছে তার একটা ইনজুরি হয়েছিল, যে ইনজুরি থেকে এখন ফিরে যদি তাকে খেলানো হয় এই মুহূর্তে, দেখা গেল আরেকটা ইনজুরি হওয়ার চান্স বেশি, কারণ সামনে তো আরো অনেকগুলি খেলা রয়েছে। তাকে বরঞ্চ বিশ্রাম দিয়ে এই সময়টা প্রপার ফিট করে, কারণ হেলথেরও তো একটা ব্যাপার রয়েছে, মাসল খালি একটু ইনজুরি থেকে চলে আসলো, টেস্টের মতো সময় বল করা এত সহজ না। তো তাকে বিশ্রামটা দেওয়া হচ্ছে এই কারণে যে প্রপার ফিট হয়ে তিনি যেন টি-20 সিরিজটা খেলেন, তারপরে দক্ষিণ আফ্রিকা যখন এখানে খেলতে আসবে তাদের সঙ্গে আউটস্ট্যান্ডিং বোলিং করতে পারে, কারণ এখানে আমাদের শরীফুলকে দরকার পড়বে হোমে। কারণ ওই সিরিজটা আমাদের যদি দুটাই আমরা জিততে পারি, তাহলে কিন্তু যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে আপনার টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অনেক বেশি এগিয়ে যাবে। এখনই তো আমরা 4 নম্বরে চলে গেছি, 4 নম্বরে চলে গেছেন, তখন যদি আপনি এখানে জেতেন, তখন 2টা জিতলে পরে তখন দেখা গেল আপনি 3 নম্বরে চলে আসছেন।
তো এই সব কৌশল আপনার নিতেই হবে, এবং বিশ্রাম দেওয়ার যেহেতু সুযোগ রয়েছে আপনার সেই সুযোগটা কাজে লাগান। আপনি 3 জন পেসার খেলাইলেও আপনি 4 জনের মধ্যে থেকে খেলাতে পারেন। 4 জন পেসার নেবে, এবার 5 জন পেসার কিন্তু নেবে না। ইন্ডিয়ার মতো জায়গায় ইন্ডিয়া যেহেতু 4 জন পেসার রাখছে, এবং আগে 19 সালে যারা খেলেছেন সেই ঈশান শর্মার কিন্তু নাই স্কোয়াডের কথা। তো সেই 4 জন পেসার যখন নিচ্ছে, তো সেই ক্ষেত্রে তাকে বিশ্রাম দেওয়াই যেতে পারে। কারণ খালেদ নিয়মিত টেস্ট বোলার, হ্যাঁ উনি কিন্তু খেলতে পাচ্ছেন না, উনি সুযোগই পাচ্ছেন না, টেস্ট বোলার, নিয়মিত টেস্ট বোলার। তারপরে আপনি এখানে ধরেন রয়েছে নাম কি নাইট রানা আছেন, তারপরে তাসকিন আছেন। তাসকিন যেহেতু ফুল ফ্লেজে খেলছেন, তো তাসকিন খেলবেন একজন। এখানে একটা ব্যাপার হয়ে গেছে, বাহাতি নাই, এইটা থাকলে হয়তো বেটার। আরেকটা প্রসঙ্গে আসি, সেকান্দার আপনি দেখেছেন কালকে কিন্তু বড় ধরনের একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমাদের 42টা ফেডারেশনের ক্রীড়া ফেডারেশনের সভাপতি পদটা শূন্য হয়েছে। মানে এখানে রাজনৈতিকভাবে নয়, তার একটা নিরপেক্ষ সভাপতি আপনার নিযুক্ত করার কথা ভাবছে ক্রীড়া প্রশাসন। দেখুন, নিরপেক্ষ বলে কোন শব্দ আসলে পৃথিবীতে নাই, হয় মানে এদার না ওদার। আপনার একটা বিষয় হচ্ছে কি, আপনি হয় আওয়ামী লীগ নয় বিএনপি, অথবা অন্য আর কোনো না কোনো মতাদর্শী আপনি হবেন, অথবা এই যে এখন যারা রয়েছেন তাদের মতাদর্শী হবেন। অর্থাৎ আপনার নিরপেক্ষ বলে শব্দ নাই, নিরপেক্ষ পাগলও নয়। তো সেই জায়গা থেকে যাদেরকে আনছেন, এখন বলতে পারেন যে দলকানা লোক থাকে কিছু। আর একটা হচ্ছে যে ক্রীড়া উন্নয়নের কাজ করা, সেটা হলো যাদেরকে আসলে সভাপতি দেওয়া হয় তারা হলো যে অলংকারিক পদ হিসেবে তারা আসেন। এটা হওয়া উচিত নয়, সভাপতিদের হওয়া উচিত নির্বাচিত। আমি মনে করি যদি নির্বাচিত সভাপতি হন এবং ওই যে ফোরামের মতো বিস্ফোরণ না থাকে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুন্দরভাবে হয়, তাহলে খুব ভালো হবে। আবার ধরেন সরকারি ওইরকম যদি না হয়, এই যে এখন যেটা হচ্ছে সালাউদ্দিন রাম্মু, সালাউদ্দিন তো একজন প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ার, দেশের টপ সেলিব্রিটি ছিলেন। সেই সালাউদ্দিনকে 2008 সালে যখন নির্বাচিত করা হলো, তখন মনে হয়েছিল যে দেশে ফুটবল এশিয়ান মানে চলে যাবে, আমরা স্বপ্ন দেখতাম বিশাল। কিন্তু সেই সালাউদ্দিন ছিলেন স্বৈরাচারী, তার একটা প্রতিষ্ঠানকে বানিয়ে রেখেছিলেন ফুটবল ফেডারেশন, তার নিজের বাণিজ্যিক প্রতিষ্ঠান। এখানে তার মেয়ের জামাইকে বিদেশি, সেটাকে বাণিজ্য করার জন্য এখানে টেলিভিশন ক্যামেরা পর্যন্ত ইউজ করছে, বিভিন্ন সময় টাকা পয়সা দিয়ে, সোহাগকে দিয়ে। তো এগুলি তো সব কিছু সাক্ষী আমরা দেখেছি। তো এইরকম সালমান এফ রহমান, শেখ হাসিনার মতো লোক যখন থাকবে, এখানে যদি এখন যারা রয়েছেন তারা যদি একই অ্যাটিটিউড করে, তাহলে কিন্তু হবে না। সবগুলি ফেডারেশনের যদি যোগ্য লোক, আমার কথা হলো সে পার্টিজান হোক বা যাই হোক, যোগ্য লোককে দিতে হবে, যোগ্য সংগঠক, যে আপনার প্রতিষ্ঠানকে ডেভেলপ করে, যে খেলাধুলাকে ফোকাস করে এগিয়ে নিয়ে যাবে, যে মানি আনতে পারবে, অর্থনৈতিকভাবে করতে পারবে, তাদের। এখানে কি একটু বিষয়টা খুব প্রকটভাবে ধরা পড়ে না, সেটা হচ্ছে বেশ কয়েকটা ফেডারেশনের সভাপতি দেখেছি, তারাও কিন্তু অনেক লম্বা সময় ছিলেন। আপনি যেমন জিমন্যাস্টিক্স ফেডারেশন, হ্যান্ডবল ফেডারেশন, বেশ কিছু ফেডারেশন আছে যাদের সভাপতি অনেক লম্বা সময় তারা ছিলেন, তারা সরকার কর্তৃক মনোনীত হয়েও লম্বা সময় ছিলেন। এই বিষয়টা কি একটু দৃষ্টিকটু লাগতো কিনা? দৃষ্টিকটু কি, তারা তো যখন আপনি হয়ে যান, বেশি দিন থাকবেন যে কোনো জায়গায়, আপনি স্বৈরাচার হয়ে যাবেন, আপনি কোনো কিছু মানবেন না, আপনি কিছু করার করবেন না। আপনি তখন হলো আপনার যারা ফোর্স, মানে কি বলবো, প্রেশার গ্রুপ আর কি, সাংবাদিকরা, সেই সাংবাদিকরাও আপনি থ্রেট দেবেন, যেটা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে হয়েছে, বাংলাদেশের অন্য স্পোর্টসের ক্ষেত্রে হয়েছে। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক, সে যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন, তো এই শয়তান লোকটা যেভাবে কথা বলেন, আপনার সেই রকম এইরকম লোক থাকলে তো এরকমই হবে স্পোর্টসে। আপনার ভাড়াটে সৈনিক দিয়ে কখনো যুদ্ধ হয় না। আপনি যেটা করেছেন, ওরা যেটা করেছে, ইমরান নিয়ে আসছে, কি হয়েছে? দেশের স্পোর্টস উন্নত হয়েছে, অ্যাথলেটিক্স উন্নত হয়েছে। এই অ্যাথলেটিক্স তো দক্ষিণ এশিয়াতে গোল্ড জিতেছে। আপনার ছিলেন এই বিমল চন্দ্র তরফদার ছিলেন, তার আগে ছিলেন শাহ আলম ভাই, মুজিবুল হক মল্লিকরা আপনি ট্রিপল জাম্পে পদক জিতেছেন, গোল্ড মেডেল জিতেছেন। তো কোথায় গেল সেগুলো? সাঁতারে আপনি কোথায় ছিল? এখন আমরা ব্রোঞ্জের লড়াই করি। হোয়াট দ্য হেল! আপনার এই যে চরিত্র, এই যে সরকারি দখলদারিত্ব, হস্তক্ষেপ, এইগুলি হলো দেশের যে কোনো সব সেক্টরকে শেষ করে দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন, আসলেই তাই করেছেন। আপনার পাপন নড়ে না, আপনার সালাউদ্দিন নড়ে না, আপনার কোহিনূর আজকে 25 বছর ধরে সাধারণ সম্পাদক, আরো বেশি হবে সময়, 25 বছর ধরে সাধারণ সম্পাদক তিনি। তাবির রহমান পালোয়ানের কথা বলতে যাচ্ছিলাম। আপনার ওই ফেডারেশনকে তিনি তার কনস্ট্রাকশন বিজনেসের অফিস বানিয়ে রেখেছিলেন, কিছু লোককে টাকা দিয়ে পালতেন, অসভ্য চোর লোক। ধন্যবাদ সেকান্দার, আজ এখানে থামতে হচ্ছে। আগামীকাল নিশ্চয়ই আমরা অন্য একটি পর্ব নিয়ে আসবো। সে পর্যন্ত অপেক্ষা থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।